আমি মাফিয়া। জেলখানার চার দেয়াল আমাকে কিছুতে আটকে রাখতে পারবে না। যত ভয়ঙ্করই হোক, আইনের হাত থেকে কিছুতেই পালিয়ে বাঁচতে পারবে না ওই মাফিয়া। চলো। সর্বনাশ! লিডার লিডার কোথায় গেল? চলো লিডার, আমাদের আগের সিক্রেট জায়গায় যাব। তবে তার আগে সেখানে যেতে হবে যেখানে আমার জীবনের অনেক হিসাব নিকাশ আটকা পড়ে আছে। একটি শেষ ঘোষণা। কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া এবং তার দুই সহচর আজ জেল থেকে পালিয়ে গেছে। খুন, রাহাজানি, লুটতারাজ এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকা ওই তিনজনকে দেখা মাত্রই পুলিশকে খবর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? টিভিতে যাদের কথা বললো ওরাই আমাদের ব্যাংকে ডাকাতি করেছিল, আর আমারই সাক্ষীতে ওদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সর্বনাশ! আমি মাফিয়া। সেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে তোকে বলেছিলাম তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জীবনে সবচেয়ে বড় ভুল করেছিস। আজ আমার হাতে নয়, তোকে মরতে হবে তোর স্ত্রীর হাতে। পিস্তল, গুলি, গুলি কর, গুলি। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ আর আসামির স্বীকারোক্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে মিসেস মমতা চৌধুরী তার স্বামী ব্যাংকার আব্দুল্লাহ চৌধুরীকে হত্যা করেছে। তাই এই আদালত মিসেস মমতা চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। রহিম ভাই, আমার যা হবার তা তো হয়েছে। এখন শুধু একটাই চিন্তা, আমার একমাত্র মেয়ে শিখাকে নিয়ে। তুমি ওকে তোমার নিজেই মেয়ের মতো করে বড় করে তুলবে, কখনো বলবে না আমি জেলে আছি, আমি জেলে আছি। আপনি কিচ্ছু ভাববেন না আপা। রহিম ভাই, শিখাকে তুমি এমন ভাবে গড়ে তুলবে যেন দুশ্মনের জন্য আগুনের লেলিহান শিখা হয়ে সমস্ত অন্যায়, অত্যাচার আর সন্ত্রাসের আনন্দ বাজারকে করে দেয় সে যেন নরক।
ভাই, জেলখানার এই চার দেয়ালের ভিতর আমি হাঁপিয়ে উঠেছি। এখন শুধু একটাই চিন্তা, আমার শিখাকে নিয়ে। কত বড় হয়েছে আমার শিখা? লম্বায় আমাকে আর আপনাকে ছাড়িয়ে গেছে। লেখাপড়ায় শিক্ষিত হয়ে আজ আপনার শিখা অনেক বড় হয়েছে, অনেক বড়। শিখা, শিখা অনেক বড় হয়েছে। ঠিক একা কেন? সেবা যত্ন করার জন্য আমরা আছি তো। আমরা আছি।
খারাপ নয়, অনেকদিন ধরে আমার শরীর হাত পা শুষে করছে, তাই একটু কাছে এসো, এসো না। আজ কিরে পকন্নির পোলারা, চেহারা দেখা তো মনে হইতাছে পালা মতো সাইজ করছে। ওই মালপানি আছে না খালি ময়দানে ফুটবল খেলবার আইছস? স্যার, কুত্তায় পোলাও বিরিয়ানি পছন্দ করে না, এগুলোর পাতি রংবাজ। মাঝে মধ্যে নিজেরে বোম্বের নায়ক সালমান খান মনে করে। এই আসলে ম্যাডামের হাতে ছেঁচা খাইয়া এই জায়গায় আমার ডান্ডার বাড়ি খাইবার আইছে। দেন স্যার, ডান্ডাটা দেন। তুই ঠিকই কইছস, মার হালাগো, আড্ডি পাসলি পাইয়া দে। ওই শালা, তোরা খালি পকেটে আইছস কে? হ্যাঁ, অন্তর তগো মারতে আমার কষ্ট হইব। শুয়ারের বাচ্চারা আমার হালাগো। স্যার, তখন আচ্ছা মনে দোলাই দিতেছি স্যার। স্যার, গুড আফটারনুন। গুড আফটারনুন শিখা, বসো। থ্যাংক ইউ। চাকরি কেমন লাগছে? ওয়েল, এক কথা ফ্যান্টাস্টিক। আপনার সহযোগিতা না পেলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না স্যার। ইটস ওকে শিখা, তুমি যেভাবে বিভিন্ন ক্রিমিনালদের ধরে আনছো সেই জন্য ডিপার্টমেন্ট তোমার প্রতি খুব খুশি। থ্যাংক ইউ স্যার। আমার বিশ্বাস কোনো ওয়ান্টেড আসামি, কোনো ক্রিমিনালই ধরাছোঁয়ার বাইরে থাকবে না। আমার অভিনয় মায়া জাল দিয়ে ওদের সুখের স্বর্গকে আমি বানাবো নরক। ওয়েল ডান শিখা, ওয়েল ডান। ও হ্যাঁ, তোমাকে একটা কথা জানানোই হয়নি, আমাদের এই স্টেশনে ইনচার্জ হয়ে এসেছে নতুন এক জাদ্রেল পুলিশ অফিসার। জাদ্রেল পুলিশ অফিসার? হ্যাঁ, সদর দপ্তরে সে রিপোর্টেড অফিসার। সবাই তাকে এক নামে জানে, নাম তার আগুন। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোর এত বড় সাহস, আমার গায়ে হাত তুলেছিস? কে তুই? আমি আগুন, যেদিকে যাই সমস্ত অন্যায়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেই। আগুন, আজ তোর আগুন আমি নিভিয়ে দেবো।
আমাকে ধরে এনে তুমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছো। আমার ভাই তোমাকে কিছুতেই ছাড়বে না। তোর ভাইয়ের যদি সাহস থাকে তাহলে থানায় আসতে পারে। ওকে বেঁধে পেড়াতে থাকো। আমি আসছি। আরে ছোট ভাই, চেহারাটা তো পুয়া পিটার রম ফুলাইয়া বলাইছে। কি হয়েছে? বেশি কথা না বলে আমার মিয়া ভাইকে খবর দাও। ওই পুলিশ অফিসার খুব বদমেজাজি, এতক্ষণে হয়তো ডনকে। আমি মাফিয়া, আমি জানি পুলিশের পোশাকে 4টা পকেট থাকে, আর ওই পকেটে যদি টাকা না যায় তখন খারাপ থাকে তার মেজাজ। ইউ ব্লাডি বাস্টার্ড! পুলিশের দিকে আঙ্গুল তাক করে কথা বলিস? এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস বল? এর পরিণতি কিন্তু খারাপ হবে বলে দিচ্ছি। এই, এর পরিণতি কি হতে পারে তা আমি ভালো করে জানি। এখন তোর পরিণতি কি হবে তা তুই আগে দেখে নে। ওই! আরে মিয়া ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু বড় স্বপ্ন দেখতেছি না তো। বল, তোদের এখানে নতুন ওসি কে এসেছে? আগুন, মাইনে স্যারের নাম আগুন। আউট ইনকাম সব পুরোপুরি বন্ধ করে দিছে। সব সময় আগুন হয়ে থাকে। দৌড়ে আমি কিছু করতে পারি না। ঢাকা পুলিশ তুই, আমি থাকতে তোর কোনো ভয় নেই। কোথায় ওই অফিসার? ডন বাইরে হালকা পাতলা চেঁচা দিতেছে। ওসি, সব লোক আমাকে সালাম দেবার জন্য আমার কাছে যায়, কিন্তু আজ তোমার কাছে আমাকে আসতে হলো। লোকে আমাকে ভাই বলে, মিয়া ভাই। আমার এই এলাকায় যখনই কোনো নতুন অফিসার আসে তখনই আমার সাথে দেখা করতে যায়। তুমি যাওনি, তাই আগে দেখা হয়নি। তুমি আমার চাঁদাবাজি বন্ধ করেছো, আমি মাইন্ড করিনি। আমার ভাইকে ধরে এনেছো, তাতে আমি খুশি হয়েছি, অনেক খুশি। পুলিশের সাথে আঘাত পাল্টা আঘাত না হলে আমি আবার মজা পাই না। আমার ভাই ডনকে ছেড়ে দাও, আমি মাইন্ড করব না। শিবা, অফিসার, জোহরি জহর চিনে আর পুলিশ চিনে টাকা। তুলে নাও অফিসার। মিয়া ভাই, ম্যান, একজন পুলিশের গায়ে হাত দিয়ে কোনোদিন কথা বলবে না। এই পোশাকের দাম তোমার মতো লোক সারা জীবন তপস্যা করে দিতে পারবে না। এই, নিজেকে তুমি কি ভাবো? কি ভাবো তুমি নিজেকে? গুন্ডা, বদমাইশ, নাকি শক্তিশালী কোনো দানব, নাকি শয়তান? যাই নিজেকে তুমি ভাবো না কেন, এর চেয়ে বেশি কথা বললে আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। সন্ত্রাসীর নাম শুনে ভয় পাবার সময় শেষ হয়ে গেছে। আইনের সাথে বেইমানি করে যারা নিজেদের আখের গোছাতে চায় তাদের উপযুক্ত হিসাব দিতেই আমি এই এলাকায় এসেছি। আমি আগুন, যেদিকে চাই সমস্ত অপরাধকে দমন করে জানিয়ে পুড়ে ছাড়খাড় করে দেই। তুমি তোমার ব্যাপারে সবকিছু জানিয়েছ, আমি আমার ব্যাপারে তোমাকে কিছুই জানাবো না। তুমি দেখবে আর শিখবে ধীরে ধীরে। আর হ্যাঁ, তোমার ভাইকে তুমি ফিরে পাবে ঠিকই, কিন্তু সাজা পাবার পর। আউট, গেট আউট!
মিয়া ভাই, আমাকে নিয়ে যাও মিয়া ভাই। আমি যা করি শয়তান তা চিন্তাও করতে পারে না। গুড বাই অফিসার। এই বোট তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। রাখ এখানে বেটা। এই, আয় আমার সাথে। সাংবাদিক, তোর এত বড় সাহস, তুই আমার ছবি তুলিস? আমার মিয়া ভাই জানতে পারলে তোর ছবি পেপারে দেবে। নিজেকে খুব শক্তিশালী মনে করিস না? এবার আমি দেখতে চাই তোর শক্তি কতটুকু। ওকে ততক্ষণ পর্যন্ত মারতে থাক যতক্ষণ পর্যন্ত ওর আসল পরিচয় না দেবে। ডন আজ ছাড়া পেয়ে যাবে। সে মেয়ের ঠিকানা মতো লোক পাঠিয়ে দে, যে মেয়ে ওকে বাঁচাতে চেয়েছিল। কাল সকালে সূর্য ওঠার আগেই তার ইজ্জত অন্ধকারে ঠেকে দে। অন্ধকার!
অর্ডার, অর্ডার। বক্তব্য পেশ করুন। ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো আসামি একজন পুলিশের সদস্য। সিআইডি থেকে স্পেশাল অর্ডার নিয়ে স্থানীয় 4টি থানার আন্ডারে তিনি কর্তব্যরত সদস্য। এই এলাকার সুপরিচিত নিম্ন মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া 3 জন মানুষকে কাঠগড়ে দাঁড়ানো আসামি মিস শারমিন আক্তার শিখা নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ইওর অনার, আমি একজন পুলিশ সদস্য। আইন এবং আইনের শাসনকে সুষ্ঠুভাবে প্রয়োগ করাই হচ্ছে আইনের লোকের প্রধান কাজ। আসামিদের ধরতে গিয়ে আমি যখন দেখলাম ওরা সংখ্যায় 4 জন এবং তাদের সাথে ফাইট করে একা আমি পারছিলাম না, তখনই আত্মরক্ষার জন্য দৌড়ে একটা ঘরে ঢুকে যাই। তখন ওরা আমার শ্লীলতাহানির চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তে আমি হাতের কাছে একটা ধারালো দা পেয়ে যাই এবং ওই দা দিয়ে ওদেরকে আমি হত্যা করি। চমৎকার চমৎকার ডায়লগ সাজিয়েছেন মিস শারমিন আক্তার শিখা। ইওর অনার, যাদের বিরুদ্ধে এলাকার মধ্যে কোনো প্রকার অভিযোগ নেই, যাদের ঘরে সুন্দরী স্ত্রী রয়েছে, তারা কি করে অন্য একজনের শ্লীলতাহানির চেষ্টা করে? তাছাড়া কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মিস শিখার চেহারা অথবা শরীরে এমন কোন আলামত নেই যা দিয়ে তিনি প্রমাণ করতে পারেন যে তিনি মৃত ওই 3 ব্যক্তির দ্বারা উত্ত্যক্ত হয়েছেন। It is one kind of open cheat with law and order. কি দেখতে চান আপনি? শ্লীলতার হানির চিহ্ন দেখতে চান? মেয়ে মানুষের শরীর দেখতে খুব ইচ্ছে করছে আপনার? তাহলে দেখুন। এই হচ্ছে বাংলাদেশের একটি মেয়ের ইজ্জত। সেদিন যদি আমি নিজেকে আত্মরক্ষার জন্য সেই লোকগুলোকে খুন না করতাম, তাহলে আমার শরীরে এখন যতটুকু কাপড় দেখছেন সেই কাপড়টুকু হয়তো থাকতো না। কাপড় ছাড়া একটা বাঙালি নারী অথবা ধর্ষিতা হয়ে দেয়ালিশ লাশের মতো পড়ে থাকতো মাটিতে। এই তো দেহটা নিয়ে সবাই ভিড় জমাতো, দাঁড়িয়ে থেকে দেখতো বাংলাদেশের ইজ্জত। তারপর হয়তো দেশের মানুষ আমার মৃত দেহটাকে জাতীয়ভাবে জানাজা পড়াতো আর দাফন কাফনের ব্যবস্থাও করতো। পত্র পত্রিকায় হেডলাইন হয়ে আমার খবর ছাপা হতো। দেশের সাথে ক্রিমিনালদের ধরতে যে ক্রিমিনালদের হাতে ধর্ষিতা হয়ে শহীদ হয়েছে পুলিশ সদস্য শিখা। বাস থেমে যেত সবার গুঞ্জন। তারপর সবকিছু জবানিকা। The end. শিখার কথা সারা জীবন অন্ধকারে পড়ে থাকতো। অন্ধকারে পড়ে থাকতো শিখা নামে মেয়েটির গল্প। এরপর আমার আর কিছু বলার নেই। খুনের দয়ে আমাকে যা শাস্তি দেবার দিন। I have no objection. I have no objection, Your Honor. That's all, Your Honor. That's all. That's all, Your Honor. That's all. Order, order, order. সমস্ত সাক্ষ্য প্রমাণ ও ঘটনার আলোকে এই প্রতিফলিত হয় যে মিস শারমিন আক্তার শিখা পরিস্থিতির শিকার হয়ে খুন করেছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়া সম্পূর্ণ আইনের পরিপন্থী। মাননীয় আদালত, রায় শুনানোর আগে আমি কিছু বলতে চাই। বলুন। ইওর অনার,
ধরে নিচ্ছি মিস শিখাই ওই তিনজনকে নিজ হাতে খুন করেছে এবং তা আইনের পরিপন্থী, তা আমি বিশ্বাস করছি। কিন্তু রায় শুনানোর আগে আমি একটা প্রমাণ আপনাকে দেখাতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, ইওর অনার, এই বাক্স খোলার পরেই ন্যায়ের চোখ খুলে যাবে আর সত্য প্রতিষ্ঠা পাবে। কি আছে এই বাক্সে? তা আপনি নিজে খুলে দেখলেই আমি ধন্য হব, ইওর অনার। এটা কি ধরনের বেয়াদবি অফিসার? একজন পুলিশের লোক হয়ে আদালতকে অপমান করছেন। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ইওর অনার। এই ঘটনাটা আমি আদালতকে অপমান করার জন্য করিনি, বরং ন্যায়কে বাঁচাতে আর সত্যের উপর থেকে কালো পর্দা উঠাতেই এই কৌশল অবলম্বন করেছি। আপনার যা বলার পরিষ্কার করে বলুন। ইওর অনার, যে বিচ্ছুকে আপনি মেরেছেন তার বিষাক্ত পা আমি আগে নিষ্ক্রিয় করে দিয়েছি। যদি আপনাকে এই বিচ্ছু দংশন করত তাহলে আপনি সামান্য ব্যথা পেতেন, জীবন চলে যেত না। কিন্তু আপনি তার কোনো কিছু চিন্তা না করে এই ভরা আদালতে সবার সামনে বিচ্ছুটাকে আইনের হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেললেন। জানতে পারি কি ইওর অনার, কেন মেরেছেন? আমি আমাকে বাঁচানোর জন্য মেরেছি। ইয়েস ইয়েস ইওর অনার, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক এমনি ভাবে নিজেকে বাঁচাবার জন্য নিশ্চিকা ওই নরকের কীটগুলোকে হত্যা করেছে। এই বিচ্যুত বিষাক্ত ছিল না, কিন্তু যে লোকগুলো শিকার ইজ্জত নষ্ট করার জন্য এসেছিল তারা সবাই ছিল বিষাক্ত আর মানুষ রূপে হিংস্র জানোয়ার, নরকের কীট, নর পশু। ইওর অনার, যে পরিস্থিতিতে মিস শিকার হাতে খুন হয়েছে ওই নর পিশাচেরা, সেই পরিস্থিতি যদি কখনো আমার বোনের সামনে আসে কিংবা উকিল সাহেবের স্ত্রীর সামনে আসে কিংবা সেই পরিস্থিতি যদি কখনো আপনার মেয়ের সামনে আসে, তাহলে সে কি করবে? মিস শিকা যা করেছে নিশ্চয় তাই করবে, ইওর অনার, তাই করবে। আজ আমি মাননীয় আদালতের কাছে এই দরখাস্ত করব, পরিস্থিতির অবস্থান চিন্তা করে যেন মাননীয় আদালত তার রায় ঘোষণা করেন। দ্যাটস অল, ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণ আর উকিলি জেরার ভিত্তিতে এই প্রমাণিত হয় যে মিস শারমিন আক্তার শিখাই এই খুন করেছে। আর খুন করা আইনত অপরাধ। নিজের ইজ্জত বাঁচানোর জন্যই অপরাধী এই খুন করেছে। যদি শারমিন আক্তার শিখা অপরাধী হয় তাহলে আমি অপরাধী। কেননা আমার জীবন রক্ষার জন্যই না বুঝে শুনে আমি একটা জীবন ধ্বংস করেছি। কিন্তু আইনে শিখা, ছুটে গেছে, আমার টার্গেট থেকে ছুটে গেছে ওই মেয়ে। তুমি কিছু ভেবো না মিয়া ভাই, সুযোগ মতো আমি আমার 20 দাঁত বসিয়ে দেব। আমি ফোনা তুলে রেখেছি মিয়া ভাই, শুধু 20 ঢেলে দেব। গাড়িটা একটু রাখবেন স্যার। নিশ্চয়ই। মিস শিখা, এনিথিং রং? নো স্যার, শুধু ভাবছি এমন এক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি যেটা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। আপনি না হলে স্যার। ও নো মিস শিখা, একজন আইনের লোক হয়ে সত্যকে বাঁচাতে ফাইট করেছি মাত্র, এর চেয়ে বেশি আমি কিছু করিনি। এই কথা বলে কেন লজ্জা দিচ্ছেন স্যার? আপনার মতো একজন সাহসী মানুষের জন্যই আমি মুক্ত হতে পেরেছি। নয়তো আমাকে। নো মোর কমেন্টস, ওকে? আর
আসুন স্যার, এক কাপ চা খেয়ে যাবেন। মাত্র এক কাপ চা, মাছ ভাত খাওয়াবে না? কেন নয়, আসুন স্যার প্লিজ। আরে না না না, দুষ্টুমি করছিলাম। যাও রেস্ট নাও, আবার দেখা হবে। গুড বাই। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ। এবার দেখাচ্ছি মজা। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! Help! Help me! Help me, please! Help! বাঁচাও! বাঁচাও আমাকে! হেল্প! কে আছো? বাঁচাও! লেগেছে। Oh God! What is this, শিখা? এসব কি হচ্ছে? What is the problem? একটা প্রবলেম ছিল, কিন্তু আপনাকে পেয়ে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। যেমন? একটা মেয়ের চিৎকার শুনে জীবন বাজি রেখে একাই এই নির্জন এলাকায় চলে এসেছেন। তাতে আমি এখন বিশ্বাস করতে পারছি আমাদের দেশে এখনো সৎ সাহসী পুলিশ অফিসার আছে। সততা সাহস নিয়ে একজন সৈনিক তৈরি হয়। প্রতিটি লোকের এরকম গুণ থাকা উচিত। এতে অবাক হওয়ার কিছু নেই। তবু অবাক হতে হয় কিছু কথায়, কিছু আচরণে। সব তো সেই মনের, কখন যে কি করে বসে সে শুধু মনই জানে। প্রেম ভালোবাসা লোহার শিকলে বেঁধে রাখা যায় না। মানুষের মন তো, তার উপর কি কোনো প্রেশার দেয়া ঠিক হবে? সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি বলি ব্যাপারটা শুধু আমার আর আপনার। What do you mean? Meaningless dialogue. What? Yes. I love you, sir. I love you. স্যার নয়, বলো আগুন। শিখা, শিখা।
শুধু তোমার জন্য আমার এই পৃথিবীতে আসা, এসেছি যে বুকে নিয়ে বুক ভরা ভালোবাসা। প্রেম একটা প্রতিজ্ঞা দুজনাতে করতে হয়, একই সঙ্গে বেঁচে থাকা, একই সঙ্গ। কত আপন তুমি আমার, দুটি কথায় নাও না বুঝে, তুমি ছাড়া দেহ মাঝে আমি প্রাণটা পাই না খুঁজে। সঙ্গে বেঁচে থাকা, একই সঙ্গে মরতে হয়। প্রেম একটা প্রতিজ্ঞা দুজনাতে করতে হয়, একই সঙ্গে বেঁচে থাকা, একই সঙ্গে মরতে হয়। ও বল, কার জন্য তুই কাজ করিস? এর আগে আমাদের আর কি কি গোপন ছবি তুলেছিস? বল বল। তুই জানিস না যারা গোপনে ছবি তুলে তার গোপনে পরপারে চলে যায়? কথা বলছে না, কথা বল। ডন, তুই তো খুব সাংঘাতিক সাংবাদিক। বল না রে, তোর আসল পরিচয় কি আর কে কে আছে তোর সংসারে? কথা বল শুয়ারের বাচ্চা, কথা বল। তোমরা আমার সুমনকে পেয়েছো? বলো বলো, চুপ করে থেকে না, বলো। আন্টি, কাল থেকে আমরা সুমনের ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন দিয়ে যাব। আশা করি নিশ্চয়ই সুমনকে আমরা ফিরে পাবো, কিন্তু সুমনের বোন বিজলিকে দেখছি না যে। একমাত্র ভাই সুমনকে খুঁজে বের করার জন্য কে জানে বিজলি কখন কোথায় কি করছে। যেখানেই যাই মনে হয় তারই দেখি। সে কি তুমি? চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি না বলো না। তোমাদের কথার মধ্যে জাদু আছে।
তোমাদের পরিচয়টা প্লিজ। আমি শিবা। আর আমি ডন। নাচ গান আনন্দ ফুর্তি আমাদের জীবন। আমারও একই অবস্থা, যেখানে যাই শুধু আনন্দ ফুর্তি, খাই দাই পড়ে থাকি যেখানে সেখানে। যাকে হোয়াট ক্যান আই ডু ফর ইউ? কিছু না, এখন না, রাতে। আজ রাতে এই হোটেলের ডিস্কোতে দাওয়াত থাকলো, আসবে তো? ডিস্কোতে? অবশ্যই আসবো, নিশ্চয়ই আসবো। আচ্ছা আসি, রাতে দেখা হবে। বাই বাই। এটা তো ফিগার না, যেন আগুনের ফুলকি। সুমন, তুই কোথায় রে ভাইয়া? তোকে আমি কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি, রাত নেই দিন নেই, লজ্জা শরমের মাথা খেয়ে অভিনয় করে তোর খুঁজে প্রতিটি জায়গায় আমি অভিনয় করে যাচ্ছি। জানি না ভাইয়া তোকে আমি কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো? আমার কাছে তুই না থাকলে আমার এই ব্যথাকে ভালো করে দিত নাগমা। তাই তো তোমার পাশে আছি লিডার। তোর মনের ইচ্ছে আমি পূরণ করে দিব। এখন যা। মিয়া ভাই, নাগমাকে এত খুশি খুশি লাগছে, কোন নতুন সংবাদ? ভালোবাসে, নাগমা ভালোবাসে। বলো কি, তাহলে তুমিও নাগমাকে ভালোবাসো? ডন, মুখে লাগাম দে, লাগাম। আর খবর নে নাগমা কাকে ভালোবাসে। সে খবর তুমি পেয়ে যাবে মিয়া ভাই, কিন্তু আমি আর শিবা যে রাত্রি ডিস্কোতে যাব। সেখানে আবার কে আছে? আছে মিয়া ভাই, আছে। এমন একজন আছে যেখানে আমাদের দু ভাইয়ের মন আটকা পড়ে আছে। Who's gonna fall in love with me? Who's gonna fall in love with me? ঘড়ির কাঁটায় 12টা বাজবে বন্ধু যখন রে, মনের দরজা ধাক্কাইয়া বন্ধু আমার তখন রে। ও ঘড়ির কাঁটায় 12টা বাজবে বন্ধু যখন রে, মনের দরজা ধাক্কাইয়া বন্ধু আমার তখন রে। রাইতের কথা রাইতে কই, দিনের কথা দিনে, কথা কইরে মানুষ নয় মন চিনে চিনে। রাইতের কথা রাইতে কই, দিনের কথা দিনে, কথা কইরে মানুষ নয় মন চিনে চিনে। সবাই বলে এই রূপ আমার বড়ই ছকমারি, কাছে আইলে বুঝবা বন্ধু কতই রকমারি রে, কতই রকমারি। সবাই বলে এই রূপ আমার বড়ই ছকমারি, কাছে আইলে বুঝবা বন্ধু কতই রকমারি রে, কতই রকমারি। যাহার সঙ্গে ভাব হবে তাহার অনেক লাভ হবে, যাহার সঙ্গে ভাব হবে তাহার অনেক লাভ হবে।
হাই কি ব্যাপার তোমরা? নাচ গান শেষ হলে তো আর সবকিছু শেষ হয় না, বাকি কাজটা বাকি রয়ে যায়। এসো এখানেই সেরে ফেলি। ডোন্ট টাচ মি, তাহলে কাউকে ছাড়বো না। আমরা তোমাকে ধরে কিছু একটা করি, তারপর আমাদের ছেড়ো না। ভালো করেছে। আমাকে বাঁচান ভাই, ওরা আমাকে। অবশ্যই তোমারে বাঁচাবো, মগর তোমারে বাঁচালে সিস্টেমটা তুমি করে দাও। কেমনে বাঁচাবো? শরীরে যে কাপড় চিপড় রয়েছে, আপোষে তুমি খুলবা না আমি খুলে দেবো? না কেলা জানমান, আবুল সুবহান কুদ্দুস কিছু করলে দোষ হয় না, আর আমি দললে কর না। এইবার আমি দেখবার চাই কোন হালায় তোমারে বাঁচায় আমাদের। আবে তুই আবার কেটা আমার গরম বাতে চেপা হুটকির পর্তা মাক বানাই চল। আমি কোনো মাইন্ড করি নাই, আমি জানি না তুই কেটা, মগার মিল মিস কইরা বাগাবাগি কইরা সব কিছু হালাল কইরা খাইলে আমার আপত্তি নাই। আরে আলা চেহারা দেখা তো মনে হইতেছে তুই বোম্বের নায়ক শাহরুখ খানের রিয়াকশন দিতেছ। 2 নম্বর মালের লেগা এত রিয়াকশন দিয়ে লাভ কি? আপোষে মোহব্বত করি আয়। জায়গা মধ্যে পড়ছো, ভালো লাগে না? আপনি সময় মতো না এলে কি হতো? কি হতো? শরীরে যতটুকু কাপড় লেগে আছে সেগুলো ছিঁড়ে ফেলতো, তারপর জোর করে তোমার সতীত্ব নষ্ট করতো। তখন এলাকার লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখতো। ব্যাস, র‍্যাপ শেষ, দর্শন শেষ, ইজ্জত নেওয়া শেষ, তারপর একটা জীবনের নীরবতা। এই তো তোমরা এই সময়ের মডার্ন মেয়ে দেখেই ওরা এইভাবে তোমাদের উপর চড়াও হয়, এর জন্য তোমরাই দায়ী। ওরা কপাল, হ্যাঁ পুরা কপাল। চলো দেখবে আমার পুরো কপালের মানচিত্র। এসো।
একমাত্র সন্তানের শোকে শয্যাশায়ী হয়ে গেছে। তার মানে? হ্যাঁ, আমার ভাই সুমন পত্রিকার ফটো সাংবাদিক নিখোঁজ হয়ে গেছে। 15 দিন হতে চলল, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। ফটো সাংবাদিক বলে তার শত্রু বেশি ছিল। একমাত্র ভাইকে খুঁজে বের করার জন্য রাত নেই দিন নেই, কখনো ডিস্কো ক্লাবে, কখনো বিভিন্ন খারাপ জায়গায় ভিন্ন রূপে যেয়ে ভাইকে খুঁজে বেড়াই। আজ এভাবে ডিস্কো থেকে ফিরছিলাম, তারপর তারপর ওদের সাথে দেখা। আর আমি বুঝতে পেরেছি, সরি, কিছু না জেনে তোমাকে। না না, ঠিক আছে, কিন্তু তোমাকে দেখে তো স্বাভাবিকভাবে সাধারণ কোনো মানুষ মনে হয় না। তোমার এই বেশ কেন? কে তুমি? আমি তুফান, প্রতিশোধের নেশায় বিপ্লবী হয়ে উঠেছি। আসি। প্রতিশোধ? আবেদ, তুই আসতেছিস কেলা? স্যার, এর প্রতিশোধ আপনি নিতেই হইব, আর তা না হইলে আপনার বদনামি হইব, ঢাকায় পুলিশের ইজ্জত দেব। আমি চপ পকিন্নির পোলা, এত সহজেই ঢাকায় মানুষের ইজ্জত যাইব? ক, তুই কেলা ছিচি করতেছিস? ক। স্যার, আমি আবার ছিচি করলাম কহানে? আমি তো আপনার ইজ্জতের কথা কইতাছি। টাকা গেলে টাকা হে, বাড়ি গেলে বাড়ি আহে, ঘরের বউ গেলে বউ আহে, কিন্তু ইজ্জত গেলে তার ফিরে আহে না। যে হার নকশা ফাইটা আপনার ইজ্জত গেছে উপর দিয়া, কিন্তু অহন সামাল দিতে হইব নিচের দিকটা। হালার পো কিরিঙ্গি মার্কা কথা গো, এমন জোরে 5 লিবারে লাত্তি মারম, সোজা আর ডিউটি করন লাগবো না। চাকরি ছাইরা দিয়া সোজা ফরিদপুর লড়াইবা। শরমের কথা কইেন না স্যার, ওই নিয়ে আবার শুনতে পাইতেছে আপনি একটা বেকুব স্যার। উনি হলে তোর অসুবিধা কি? বাইঙ্গা গোয়া ভালা। আমার তো শরম করে স্যার। ম্যাডাম, ঠিক কইছি না? সেটা আমি কি করে বলবো? তোমার সমস্যা কি তুমি জানো? সমস্যা তো আমার একটাই ম্যাডাম, আপনি কইলে তো ভূমিকম্প এসে হাজির হইব। তোমার কথাবার্তার কোনো মিল নেই। ম্যাডাম, আপনি মিলটা করাই দিলি তো হয়ে যাইতো। বুঝলেন না, বুঝলেন না, চিনলেন না। দেখছেন ম্যাডাম, আপনার মাইয়ারে লইয়া কাদিরা দেওয়ানা, বাবা দেখি আর আমি আপনার লইয়া যে কই যে যামু। টাউনের বহু জায়গা আছে স্যার, আপনি ম্যাডামরে নিয়ে ভাবতে থাকেন, আর আমি আজকে ভাবুম আমার আমি আরে লইয়া। যা সাবধানে মিল মোহব্বত করিয়েছি। ম্যাডাম টের পাইলে ছিলা কইটা জায়গা মতো চিড়ে দিয়া কাইলা ফেলাইব। স্যার, সেই সুযোগ আমি দেব না, আপনি দোয়া রেখেন। স্যার, যাওয়ানোর সময় একটা কথা কয়ে যাই স্যার। কি আবার? আপনিও গেতে পারতেছেন না, আমিও গেতে পারতেছি না স্যার। ইয়াল্লাহ, হালায় কথাটা তো খারাপ কয় না। এই চেহারা দেখি তুমি ভয় পেয়ে গেছো। আমার আসল চেহারা দেখলে তো তুমি মরে যাবে। আপনি একটু বেশি কথা বলেন, পথ ছাড়েন, আমি যাব। শোনো, তোমার তো আসল কথাই বলা হয়নি। তোমার জন্য আমি মঙ্গল গ্রহে জায়গা কিনছি, আমরা দুইজন মিলে সেখানে বসবাস করব, বুঝছো? এইটা তুমি কি করলা? ভালোবাসা কিছু আর তাৎপর্য শুরু হয়? তুমি যদি বাড়াবাড়ি করো মাকে বলে দেবো। এই না না আম্বিয়া, শোনো, অমন কথা কইও না। শোনো, ভালোবাসা করতে গিয়া আমি চাকরি আনাইতে চাই না। কথা যেন মনে থাকে।
মনে তো থাকবো ঠিক, তবে এইটা না, মনে থাকবো আমি তোমার লেগে পাগল। ওই কি জানি কইলাম, পাগল? হ্যাঁ, পাগল। আরে পাগলা বাবার কাছে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। পাগলা বাবা, পাগলা বাবা, পাগলা বাবা গো, পাগলা বাবা। বাবা স্যান্ডেল খুলে আগে, সেই গরম দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি আপনি খুব পাওয়ারফুল, মানুষের জন্য খুব ইউজফুল। এই পাগলা বাবা, আপনি আমার ইজ্জত বাঁচান। আমি যারা ভালোবাসি সে শুধু মনে মনে বলে আসি আসি, কিন্তু মুখে কিছু ভাবতেই দেয় না। এইবার কর, তার মন প্রাণ ভালোবাসা আমি কিভাবে পাবো একটু বলেন। যা বাবা। হয়ে যাইব গোপনে, সকালে সূর্য ওঠার আগে। আচ্ছা, যে মাইয়ারে তুই ভালোবাসস সেই মাইয়ার মাথার একটু চুল কাইটা এই কবজে ভইরা তাবিজ বানায়া গলায় ঝুলাইয়া রাখবি। সকালে সূর্য ওঠার পর দেখবি তাবিজের খেলা। পীড়িত কারে কয়? হুজুর এই এইটা একটা ফুদা দেন। টান্নে লাই মাতিক দে বখুজম। যা হুজুর এই টেহাটা আমি পরে দিয়ে যাবো না, হক মালা। ঠিক আছে? আসি, হক দোয়া রাখি। মালা। হক হক হক। যা হক হক মালা। হক হক মালা। আরে গত রাইতে হইয়া গেছে ফাটাফাটি কাম, তোরে নিয়ে মজদুর এখন স্বপ্ন দেখিলাম। সেই দিদি, সেই দিদি, সেই দিদি। আমি জানি না আমার পীড়িতের কি হইব, বুঝতেছি না। অবশ্যই ঠিক হইব। পাগলা বাবার কথা মতো তো তাবিজ গলাই দিয়ে বসে রয়েছি। কই আমার আম্বিয়া তো তাবিজের গুণ আইতাছে না। না, আরো কিছুক্ষণ বহি, তারপর কাম না হইলে ওই পাগলা বাবার আমি পাগলামে ছুটে ফেলাম। কাদের, জায়গা মতো লাগিয়ে গেছি। আমার কাদের, তুমি কোথায়? আমি আসছি। এটা আমি কি দেখতেছি? আমার চোখের জ্যোতি কমে গেল না তো? ও মাই সুইটহার্ট। আম্বিয়ার জায়গায় আম্বিয়ার মারে দেখতেছি কে? হ্যাঁ হ্যাঁ, ওখানে কি হইব? আব্দুল কাদের, যে দূরে কেন আমার জান? কি কইতাছেন আপনি? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো প্রিয়। শোনে, এটা আপনি কি কইতাছেন ম্যাডাম? হ্যাঁ, আমি তোমার জীবন। দূরে থেকো না ডার্লিং, কাছে এসো। কি বিপদে বললাম? ওখান তো আমার ইজ্জতও যাইব, চাকরিও যাইব, বুঝতেছেন না? আল্লাহ, তোমার চাকরি যাবে না ডার্লিং। আর কি কয়? আমি তোমাকে বিয়ে করব। আম্মা কাছে এসো। আপনি মাথা গরম করেন না, আমি তো একেবারে বরফ হয়ে গেছি। আপনি বুঝতে চেষ্টা করেন, আমার মাফ করে দেন যায় না? এই ম্যাডাম, ম্যাডাম আম্মা, আমার আর ডাকছেন না। আরে আপনি দৌড়েন না পিছে, মাথা সরেন। উষ্টা কপাল নিয়ে কোয়ানকে জানি আমার জীবনটা ছোট করে যেতে কি করে যাও। আমি তোমাকে বিয়ে করব। ভালোবাসি। হ্যাঁ মা, ঢাকায় পোস্টিং নিয়ে কি হবে? আমি তো সবেমাত্র এই এলাকায় এসেছি। মা ছেলে একসঙ্গে থাকবো, এর চেয়ে আনন্দের কি হতে পারে? কি বলিস তুলি? হ্যাঁ মা, ভাইয়া ঠিকই বলেছে। তুই থাম তো। আগুন, আমি আইনের সেবক, তুইও তাই। আমি ঢাকায় গেলে তোর জন্য অনেক সুবিধা হবে। কেউ আঙ্গুল তুলে কোনো অসামাজিক কথা তোকে বলতে পারবে না। কিসের সামাজিক কথা? ছেলে পুলিশ হয়ে আসামি ধরে আনছে আর মা বিচারক হয়ে শাস্তি দিচ্ছে, এই তো ব্যাস। অশিক্ষিত বর্বর কিছু লোকই এই ধরনের ফালতু চিন্তা করে। তুমি কিছু ভেবে না তো মা? আমি তোমাকে নিয়ে অহংকার করি যে আমার মা একজন বিচারক। আগুন,
তোর বাবাও আইনকে বন্ধু ভেবেছিল বলে আততায়ীর গুলিতে মারা যায়। তারপর একই জায়গায় আবার তুই। আমার কেন জানি ভয় হয় রে বাবা। মা, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো মা। আমি বিশ্বাস করি যেখানে তোমার দোয়া আমার সাথে আছে সেখানে আমার কিছুই হবে না মা। যাও নেতা তখন হইছি, চোখ খুলে সোনা ধরি রূপ হয়ে যায়। আমার কপাল নেপালের কপাল। পুরা 6 আঙ্গুল কপাল লয়া পুলিশে চাকরি করতেছ, আবার কি চাও? দিল্লির লাড্ডু খেবার চাও? না স্যার, আমি তো গুড়ের জিলাপি পাইলে খুশি, কিন্তু দিল্লির লাড্ডু গড় করে আমার কপাল আইলো কেমনে? কসকি ওই দিল্লির লাড্ডু? আমার মনে হইতাছে তুই হালায় একলা দিল্লির লাড্ডু চামে খাইতাছ। ওরে মামদার পো, দিল্লির লাড্ডু আমারে খিলাবি না? লাড্ডু খাইবেন স্যার? আবার কম লাগে নাকি? জলদি দে। এই হলো দিল্লির লাড্ডু। স্যার, পাক পবিত্র আছেন তো? এটা কি কইতাছ? গুপি চুপি করেন না স্যার, এইটা গলায় পড়েন। দিল্লির লাড্ডু দেখবেন গড় গড়ে কলজার মধ্যে বাড়ি খাইছে। এইটা আবার কি কোন চকলেট বোম টম দেশ না তো? বুঝতেছেন না স্যার, তার চেয়ে আরো পাওয়ারফুল। ফুটবো না, শুধু বারুদের গন্ধ বাড়িব, বুঝছেন স্যার? আবে এইটা হাতে লনের লগে লগে শরীরটা জানি কেমন গরম গরম লাগতেছে, আমি ঠিক বুঝবার পারলাম না। বুঝবেন স্যার, বুঝবেন। একটু গলায় পিন্দা ফেলান, ওই যাইতেছে স্যার। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে। চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে। ম্যাডাম, ম্যাডাম, যা কোন কোয়া ফলান, আমার কোনো আপত্তি নেই গে। স্যার, স্যার, আমি আর দিল্লির লাড্ডু খাওয়াবো না স্যার। আমি বি খামো না। আচ্ছা স্যার। Hey!
বাস্টার্ড! তোরা আমাদের দেশের কলঙ্ক, সুন্দর এই দেশটাকে নরক বানাতে চাচ্ছিস তুই। আজ আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। ওই! মিয়া ভাই, হ্যালো মিয়া ভাই, সব রং তামাশা গজ হয়ে গেছে। আপনার ছোট দুই ভাই র্যাপ করতে ভাইটা গেছে, আমগো ওসি অগরো পিঠে আড্ডি বাকলি এক করে আলাইতেছে। জায়গা মতো ফোন লাগান, তা না হইলে জেলে যাওয়ার লাগবো না, এই হ্যানি চাপ হয়ে যাইব গা। হ্যালো, আমি মিয়া ভাই। শোনো অফিসার, আমার ছোট দুই ভাইকে ওই আগুন ধরে নিয়ে গেছে। এই মুহূর্তে ওসি আগুনের সাথে কথা বলে আমার ভাই দুটাকে ছাড়িয়ে দাও। ধরে নিয়ে গেছে, আবার ছেড়েও দেবে, কিন্তু ওরা কি করেছে তা তো বললেন না মিয়া ভাই। আমার ভাষায় আনন্দ ফুর্তি, আর আইনের ভাষায় রেপ কেস। সর্বনাশ, গভর্নমেন্ট এই ব্যাপারে খুব অ্যালার্ট। ওদেরকে ছেড়ে দেবার জন্য তুমিও অ্যালার্ট হয়ে কাজ করো, তা না হলে তোমার জন্য আমাকে রেড অ্যালার্ট জারি করতে হবে। ডোন্ট ওয়ারি মিয়া ভাই, আমি এক্ষুনি ফোন লাগাচ্ছি। স্যার, আমি কইছিলাম কি আস্তে আস্তে মারলে আমাকে কষ্ট হইতাছে, আর ওরা বি বেশি চিল্লা চিল্লি করতেছে। অর্ডার দেন স্যার, জায়গা মতো দুইটা দেই, চিল্লা চিল্লা আপসে বন হয়ে যাবো গা। আপনার টেলিফোন তবে না, তুমি ওদের পেরাতে থাকো। চেহারা নকশা তো ফাটা বাঙ্গির মতো বানায় গেছে, কোন হানে যে পিটাই আপনাকে কোন তো ছোট ভাই। তারপরেও হালকা দু একটা বাড়ি বুড়ি না মারলে আমার চাকরি থাকবো না। মাইন্ড করেন না ছোট ভাই, মাফ করে দেন। সরি সরি স্যার, এমন দুজন আসামিকে আমি ছাড়তে পারবো না। আমার অর্ডার তুমি পালন করছো না, তাহলে কি করে অর্ডার ক্যারি করবো স্যার? এলাকার অনেক লোকের সামনে একটা নিরীহ মেয়েকে ধর্ষণ করেছে, যেখানে ধর্ষিতা মেয়ে নিজে তার জবানবন্দি দিয়েছে, আর সেখানে কি করে অন্যায়কে আমি প্রস্তুত দেবো? আমি তোমার সব কথা মেনে নিচ্ছি আগুন, তারপরও আমি বলবো তুমি ওদের ছেড়ে দাও, এতে তোমার ভালো হবে। এক্সকিউজ মি স্যার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কোনটা ভালো আর কোনটা মন্দ তা চিন্তা করে আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি নিয়েছি। অন্যায়কে প্রস্তুত দেওয়া আমার কাজ নয়, অন্যায়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমার কাজ। আপনার কথা রাখতে পারলাম না বলে আমি দুঃখিত। এটা তুমি খুব খারাপ কাজ করলে আগুন। সরি স্যার, সরি। নিয়মের বাইরে যত বড় অফিসারই আসুক না কেন, ওদের কাউকে আমি ছাড়বো না। আগুন, আগুন,
হোয়াট আর ইউ ডুইং? কেন স্যার? তুমি ওদের কোর্টে চালান না করে এখানে টর্চার করছো কেন? আসামির মুখ থেকে কথা বের করার জন্য এটা আমাদের মেনে চলতে হয় স্যার। আমাকে আইন কানুন শেখাতে এসো না। আমি তোমার মতো ওসি নই, আমি ডিআইজি। ইয়েস স্যার, ইয়েস, আপনি ডিআইজি আর আমি হচ্ছি পুলিশ ডিপার্টমেন্টের সদ্য ভূমিষ্ঠ একজন সদস্য মাত্র। যেখানে দুজন আসামিকে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়ার জন্য আপনার অর্ডার করার কথা ছিল, সেখানে আপনি কিনা ওদেরকে ছেড়ে দিতে বলছেন। হ্যাঁ, এখন আপনার কথা আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে স্যার। লেখাপড়া কমপ্লিট করে ভেবেছিলাম একজন সৈনিক হব, তাই হয়েছি। বাট হোয়ার ইজ দ্য গুড রেজাল্ট? এখানে এসে দেখলাম সব তদবিরে খেলা। একজন পুঁজিপতি সমাজে একজন অজ্ঞাত লোক টাকা দিয়ে আপনাকে কিনে নিয়েছে। ডোন্ট টক মোর আগুন। ইয়েস, ইয়েস মোর স্যার। আজ আমার মুখ খুলে গেছে, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন স্যার। আমি জানি উকিল যেহেতু সঙ্গে নিয়ে এসেছেন, সেখানে ওরা আজ রিলিজ হয়ে যাবে। বাট মাইন্ড ইট স্যার, আমি এর শেষ দেখে নেব। দিন স্যার ওদের রিলিজ পেপার, আজই ওদের ছেড়ে দেওয়া হবে। স্যার, দেখলে তো তোমরা? আরে তোমরা কি দেখেছো? শুধুমাত্র একটি লোকের একটি কথায় কোর্টের একটা আগাম কাগজের টুকরোয় দুজন প্রকৃত আসামি আজ রেহাই পেয়ে গেল। আর একটা ধর্ষিতা মেয়ে তার বিচার না পেয়ে অসহায়ের মতো গুমড়ে গুমড়ে কাঁদছে আর বলছে, কোথায় আছি আমি, কোথায় আছি আমি? বোন, এমন ঘটনা হয়েই থাকে, এত ভেঙে পড়লে চলবে না রে বাবা। আমি ভেঙে পড়িনি মা, শুধু ভাবছি এ কেমন ক্ষমতা। নিজের স্বার্থের জন্য আইনের লোক হয়ে একজন সিনিয়র অফিসার কি করে এত জঘন্য কাজ করতে পারে? যারা এরকম জঘন্য কাজ করে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রয়োজনে এডিশনাল আইজি সাহেবের সাথে এ ব্যাপারে আলোচনা করা যায়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। দুই একজন দেশদ্রোহীর জন্য অনেকে নষ্ট হয়ে যায়। আমি সময় মতো এডিশনাল আইজি সাহেবকে সবকিছু জানাবো, মুখোশ করে দেব সমস্ত অন্যায়ের। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো। তোমার মা কেমন আছেন? আগের মতোই। আচ্ছা, সেদিন কিন্তু তোমার নাম জিজ্ঞেস করা হয়নি। আমি বিজলি। একটা কথা জিজ্ঞেস করব? বলো। সেদিন তোমার মুখে আমি প্রতিশোধের কথা শুনেছি, তোমার চোখে মুখে দেখেছি প্রতিশোধের আগুন। একটু খুলে বলো তো। কি আর বলবো সে বেদনার স্মৃতি। আমাদের সুন্দর একটি সংসার ছিল, মা, এক বোন আশা, আর আমাকে নিয়ে ছিল একটা সুখের সংসার। আমরা যে এলাকা থাকতাম সেখানে ছিল সন্ত্রাসীদের খুবই দাপট। একদিন নাম সবাই। এই মহল্লাবাসী, তোমাদের সবাইকে বলছি, তোমাদের যার কাছে যা আছে সব এখানে নিয়ে এসো, নইলে সবাইকে গুলি করে মারবো। এখনো সময় আছে, তাড়াতাড়ি দিয়ে যাও বলছি। না, এখানে আর কোনোদিন কেউ তোমাদের চারা দেবে না। তোর এত বড় সাহস, তুই আমাদের কথার উপর কথা বলিস? বল, এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস? কে তোকে প্রতিবাদ করতে শিখিয়েছে? আমি ওর মা, আমি ওকে প্রতিবাদ করতে শিখিয়েছি। প্রতিবাদের কথা শুনলে আমার শরীরে রক্ত জমে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। এই বুড়ি,
আজ তোকে গুলি করে মারলেই আমার শরীরের রক্ত আমার গরম হবে। আমি মাফিয়া, আমার ইচ্ছের উপর কেউ হামলা করলে তাদের আমি মৃত্যু উপহার দিই। মৃত্যু। শিবা, ডন, সবাইকে দেখিয়ে দে মাফিয়ার উপরে কথা বলার পরিণতি কি হতে পারে। মা, 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 কথা বলো মা, কথা বলো মা, 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 কথা বলো। আচ্ছা! তারপর সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি মাফিয়ার সন্ধানে। যে সমাজের লোকজন আমাকে, আমার মা বোনকে বাঁচাতে সহযোগিতা করেনি, যে আইনের শাসন আমার জন্য ন্যায় বিচার করেনি, সেই সমাজ আর আইনকে আমার জীবন থেকে মুছে ফেলেছি। প্রতিহিংসার আগুন বুকের মধ্যে নিয়ে আমি নিজেই হাতিয়ার হয়ে খুঁজে বেড়াচ্ছি ওই মাফিয়া আর তার দুই ভাইকে। যখনই হাতের কাছে পাবো, ঠিক তখনই প্রতিশোধের হিংস্র দাবানল হয়ে হামলা করবো ওই শয়তানদের উপর, ধ্বংস করে দেব ওদের পাপের নরক। তার আগে আমার শান্তি নেই, শান্তি নেই। তুফান, জীবনের সাথে আর মনের সাথে যুদ্ধ করতে করতে তুমি হয়ে গেছো একটা পোরখাও মানুষ। তবু সব জ্বালা যন্ত্রণাকে তোমার হালকা করতে হবে। তোমার জীবন যুদ্ধে আমাকে তুমি সঙ্গী করতে পারো না। না বিজলি, না। আমার এই পোর খাওয়া জীবনের সাথে আমি তোমাকে জড়াতে চাই না। আমার যেখানে শেষ সেখানে তোমার শুরু। আগুনে পোড়া এই মনটার সাথে তুমি মিশতে এসো না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তবু এতে সুখ খুঁজে পাবো আমি। তোমার দুঃখের অংশীদার আমাকেও করে নাও প্লিজ, প্লিজ, প্লিজ। তুফান, বিজলি, তুফান। আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। তুমি আমার, শুধুই আমার, পৃথিবীতে আর কারো না।
মাঝে বন্ধু আমার নয়ন তারা হইরা, নয়ন মাঝে বন্ধু আমার নয়ন তারা হইরা। তুমি আমার শুধুই আমার, পৃথিবীতে আর কারো নয়। তোমার সুখে দুঃখে রইব পাশে, মরণ যদি গো কখনো আসে। তোমার সুখে দুঃখে রইব পাশে, মরণ যদি গো কখনো আসে। কাছে এসো বন্ধু আমার, আরো আপন তুমি হও। কাছে এসো বন্ধু আমার, আরো আপন তুমি হও। তুমি আমার শুধুই আমার, পৃথিবীতে আর কারো নয়। তুমি আমার শুধুই আমার, পৃথিবীতে আর কারো নয়। আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। তুমি আমার শুধুই আমার, পৃথিবীতে আর কারো নয়। বন্দুক জোড়া। সালাম আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাবিলা? খবর ছাড়া গে কাবিলা হে ওই হালা ওসি আছে না, আরে আগুনের কথা বলতেছি, জব্বর গাড়তারা হালা, গাছের পাতা লড়ে মাগার ওই হালে একটু লড়ে না। ওরে বদলি করে ব্যবস্থা না করলে হু গয়ে কাঠ হয়ে যামুগা। আমি মিয়া ভাই খুন করি কিন্তু সাক্ষী রাখি না। এরা সবাই আমার সাথে বিদ্রোহ করেছিল, আজ কঙ্কাল হয়ে আছে। ওই পুলিশ অফিসার প্রতিদিন একটু একটু করে তার নিজের কবরের মাটি খুঁজছে, তাকেও আমি এমনি করে সাজিয়ে রাখবো। এখন আগে খেলা শুরু করব ওই অফিসারের সাথে। তাকে এমন শাস্তি দেব, জীবন বাঁচাতে শুধু দৌড়াতেই থাকবে। কাকে তুমি অন্যায় বলছো আগুন? ওই সমস্ত লোকদের জন্যই আজও আমি আমার পজিশনে আছি। বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার হয়েছে। তুমি ইয়াং অফিসার, তোমার ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবা উচিত। বাহ বাহ স্যার, দারুণ দারুণ ভাবে অবাক করলেন আপনি আমাকে। ওই সমস্ত ক্রিমিনালদের ছত্রছায়া থেকে গাড়ি বাড়ি ধন সম্পত্তি সবকিছু করে নিয়েছেন। নিজের লাভ খুঁজতে গিয়ে দেশের ক্ষতি করেছেন আপনি, আবার আপনার দলে আমাকে সামিল করতে চাইছেন। What nonsense you are talking, bastard! Sir, you are a man as like son of bitch! Bastard! This is the first and last one in for you, man! অন্যায়ের কাছে সিনিয়র জুনিয়র আমি মানি না। আমি আগুন সেদিকে যাই, সমস্ত অন্যায়কে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়ে যাই। আগুন, কি হয়েছে তোমার? আজ একজন ছদ্মবেশী দেশদ্রোহীকে অপমান করেছে। এই হাত দিয়ে চড় মেরেছি তার গলে। আশ্চর্য, কিন্তু কেন? কে সে? দেশ রক্ষায় নিয়েছি তো, লাখো পুলিশের মাঝে একজন খারাপ লোক থাকতে পারে, আর সেই খারাপ লোকটি হলো আমাদের একজন ঊর্ধ্বতন অফিসার।
তুমি তাকে চড় মেরেছো? ইয়েস ইয়েস, তাকে চড় মেরেছি। সম্ভব হলে তাকে গুলি করে মারতাম। এখন কি হবে আগুন? যদি তোমার কিছু হয়ে যায়? একটা কিছু তো হবেই, হয়তো আমাকে সাসপেন্ড করে দিবে, এই তো। তাতে আমার কোনো দুঃখ নেই। তবু তো একজন দেশদ্রোহীর গালে বাংলার এই 5 আঙ্গুলের ছাপ বসাতে পেরেছি। তুমি দুশ্চিন্তা করো না আগুন, তোমার বিপদে আমি সব সময় তোমার পাশে আছি, পাশে থাকবো। সবই তো ঠিক আছে, কিন্তু আমার চিন্তা তো এখন শুধু আমার মাকে নিয়ে। এই রিক্সা থামো থামো। আমার চোখ যদি ভুল না করে থাকে, এই যে শোনো, আমার চোখ যদি ভুল না করে থাকে তাহলে তোমাকে আমি... হ্যাঁ জজ সাহেবা, আপনি আমাকে চিনলেন না? আমি রহিম। আজ থেকে অনেক বছর আগে আপনি আমার মালিকের স্ত্রীকে স্বামী হত্যার দায়ে কারাদণ্ড দিয়েছিলেন। হ্যাঁ রহিম মিয়া, আমি তোমাকে চিনতে পেরেছি। যিনি সাজা খাচ্ছিলেন, এখন তিনি কোথায়? আজকেই তার সাজা শেষ হয়ে যাবে, আর আজই তিনি বাসায় ফিরবেন। আমি তার সাথে দেখা করতে চাই। কারাগার থেকে বের হবার পর উনি কোথায় উঠবেন? আমার বাসায়। বেগম সাহেবা। রহিম ভাই, আমার মেয়ে শিখা এখন কোথায়? হয়তো ডিউটিতে আছে। এতদিন পর হঠাৎ কি করে তাকে মেয়ে বলে কাছে টেনে নেব, তা আমি ভেবে পাচ্ছি না। বেগম সাহেবা, একটা কথা, ওই জজ সাহেবের সাথে আমার দেখা হয়েছিল, যিনি আপনাকে শাস্তি প্রদান করেছিলেন। আপনার সাথে তিনি দেখা করতে আসবেন। আমার সাথে দেখা করতে আসবেন ওই বিচারক? হ্যাঁ, আমি সেই বিচারক যাকে আইনের কলমের কাছে জিম্মি থাকতে হয়। আমি জানি না সেই দিনের বিচার আমার সঠিক হয়েছিল কিনা, তারপরও কেন যেন প্রতিটা মুহূর্তে আপনাকে দেয়া বিচার আমাকে কষ্ট দিয়েছে। আপনি এসেছেন তাতে আমি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। যেদিন আমার বিচার করে আমাকে শাস্তি দিয়েছিলেন, সেদিনটি আমার জন্য স্মরণীয় দিন। স্বামী হারিয়েছি, সন্তান হারিয়েছি, সবকিছু হারিয়েছি আমি। আপনি বিশ্বাস করুন জজ সাহেবা, সত্যিকার অর্থে আমি আমার স্বামীকে খুন করিনি। সেই সময়ের জেল পলাতক আসামি মাফিয়া আমার হাতে পিস্তল তুলে দেয়। তারপর আমার হাতে মাফিয়া আঙ্গুলে চাপ দেয় পিস্তলের ট্রিগারে। গুলি যে লাগে আমার স্বামীর গায়ে। তারপর সেজন্য আমি অনুতপ্ত বোন, আমাকে ক্ষমা করো। আপনার কোনো দোষ নেই জজ সাহেবা। আইনের চেয়ারে বসে সাক্ষী প্রমাণে যা পেয়েছেন তাতে আপনি বিচার করেছেন, কিন্তু মায়ের স্নেহ থেকে বঞ্চিত করলাম আমার একমাত্র মেয়ে শিখাকে। আমি পৃথিবীতে বেঁচে থেকেও আমার মেয়ে শিখার কাছে আমি আজও মৃত। মা, আমি শিখা মা, আমি তো শিখা মা।
এতদিন আমি তোমাকে কেন কাছে পাইনি? কি- কি- কি দোষ করেছিলাম আমি? বলো বলো মা, বলো মা, বলো। পাওনি আমার, আমি আমি যে মা, আড়াল থেকে আমি সব কিছু শুনেছি। এতে এতে তোমার কোনো দোষ নেই মা, তোমার কোনো দোষ নেই মা। মা গো, এতদিন পর আমি তোমাকে খুঁজে পেয়েছি মা। বলো বলো, আর কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না? বলো মা, আমাকে ছেড়ে যাবে না? মা, আর শিখা না, আর কখনো তোকে ছেড়ে যাব না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। আমি ওকে ছেড়ে গেলে মরে যাবো মা। আরে তাই না দেখে সেই কোন হালাই গান গাইতে ও মাগে আর এলে তো এনে কাম সাই হালাই তুই আমি কোন হালাই তুই জলদি বাইরা কাপড় নষ্ট পাঁচলি সমান করে হলামো ভাই। কিন্তু সাক্ষী রাখি না, আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আমি তোকে চিরতরে বিদায় করে দিই। আমি মাফিয়া, যেদিকে যাই একেবারে ধ্বংস করে দিয়ে যাই। তোর সাহসের দাঁত ভাঙার জবাব তুই পাবি মাফিয়া, পাবি। পুলিশের খাতায় তুই নাম্বার 1 ওয়ান্টেড ক্রিমিনাল। এতদিন ছদ্মবেশী মিয়া ভাই নামে চলেছিস, সেই দিন তো শেষ হয়ে গেছে। আইনের কলম তোকে ফাঁসির দড়িতে ঝুলাবেন। আইন কলম? আরে আমি মাফিয়া, আমার জন্য আইন আমি নিজেই সৃষ্টি করি, আর কলম কলম আমি পছন্দ করি না। যারা আমার বিরুদ্ধে কলমের কালি খরচ করতে চায় তাদেরকে আমি মারি না, তিলে তিলে শাস্তি দিই, শাস্তি। আর সময় হলে অটোমেটিক্যালি শুকিয়ে যায় ওই কলমের শক্তি। তার প্রমাণ একটু দেখে নে। হুইল চেয়ারে বসা ওই নিষ্ক্রিয় কলমের শক্তিটাকে নিয়ে আয়, নিয়ে আয়। ভাই আমার! আচ্ছা, এই কলমের শক্তি সাংবাদিক তাহলে তোর ভাই? আল্লাহর কসম, আমি জানতাম না, আমি জানতাম না। যারা আমার বিরুদ্ধে কিছু বলার বা লেখার চেষ্টা করে তাদেরকে আমি এইভাবে শাস্তি দিই, এইভাবে শাস্তি দিই। মাফিয়া, তোর মতো ক্রিমিনাল এই দেশ ও জাতির শত্রু। আমার ভাই সাংবাদিক সুমনের উপর যে অত্যাচার তুই করেছিস, তার মাসুল আজ তোকে দিতেই হবে। আমি জানি, আমি জানি তোমরা সবাই আমার উপর খুব রেগে আছো, কিন্তু কি করব বলো? মানুষ খুন না করলে আমার আবার ভালো লাগে না। কিন্তু আজ এই বিশেষ আয়োজনে বিশেষভাবে আনন্দ ফুর্তি না করলে খেলাটা জমবে না। এই, ওদেরকে নাচের ড্রেস পরিয়ে দে। আজ আমি নাচ গান দেখবো, আনন্দ ফুর্তি করব, শুধু আনন্দ। আমি আগুন, সমস্ত অন্যায়কে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেই। লোক হয়ে সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে তুই যে অন্যায় করেছিস তা ক্ষমাযোগ্য নয়। দেশের প্রচলিত আইনে তোর শাস্তি হবে মৃত্যুদণ্ড। অ্যারেস্ট হিম। বাস্টার্ড!
লিডার, চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে। যা, ধ্বংস করে দে ওদের, যা। ওকে লিডার। তোরা এখান থেকে আর বেঁচে যেতে পারবি না। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে, তাই টাইম বোম এখানে রেখেছি, সময় হলে ফুটে যাবে। গুড বাই ডার্লিং। পালাবার সব পথ আজ তোদের জন্য বন্ধ। আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না।
তোর সময় শেষ মাফিয়া। এত সহজে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজ আজ তোকে মেরে আমি আমার মা বোনের মৃত্যুর প্রতিশোধ নেব। আমি তোকে বলেছিলাম সময় মতো ধ্বংস করে দেব তোর এই সন্ত্রাসের রাজত্ব, তোর এই নরক। তোর মতো যারা সন্ত্রাস করে এই দেশটাকে নরক বানাতে চায়, সেই সন্ত্রাসের রাজত্ব আজ আমি উপড়ে ফেলবো, উপড়ে ফেলবো। আজ থেকে 14 বছর আগে তুই আমার বাবাকে নিজ হাতে গুলি করে মেরেছিস, আমার মাকে 1 যুগেরও বেশি সময় জেল খাটিয়েছিস, মাতৃ স্নেহ থেকে তুই আমাকে বঞ্চিত করেছিস। আজ তোর সমস্ত অপকর্মের হিসাব তোকে দিতেই হবে, আমাকে দিতেই হবে। স্যার, স্যার, থ্যাংক ইউ আগুন। আজ তুমি আমার মুখ রেখেছ। বিশেষ ক্ষমতায় আমি তোমাকে অপরাধ চক্রের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছিলাম। সঙ্গীদের নিয়ে তুমি সাকসেস হয়েছ। ধ্বংস করে দিয়েছ অন্যায় আর পাপের তীর্থস্থান নরক। আমি তোমার মতো সাহসী সৈনিককে নিয়ে অহংকার করি। যারা এই স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসে ভরে দিয়ে নরকে পরিণত করতে চায়, আসুন আমরা সবাই মিলে তাদের প্রতিহত করি, ধ্বংস করে দিই সমস্ত নৈরাজ্য আর সন্ত্রাসের গোপন আস্তানা নরক।